যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখছেন মুস্তফা আলম রোমান। আপনারা সবাই ভোট করেছিলেন রোমানের জন্য, আর সেই জন্যই তার ঘটনা নিয়ে এই সপ্তাহে হাজির হয়েছি আমরা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুস্তফা আলম রোমান, ভূত.com এর একজন মডারেটর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন। ওনার নাম পিয়ার আহমেদ তানভি। ঘটনাটি রাজশাহী জেলার চঞ্জিমা থানার অন্তর্গত উজিরপুকুর নামক একটি গ্রামের। সত্যি বলতে এটাকে একটি ঘটনা বললে ভুল হবে, কারণ এই গ্রামের অসংখ্য ঘটনা রয়েছে যা আজও ঘটে চলেছে সেই গ্রামে বসবাসরত মানুষের সাথে। পিয়ার ভাই আমাকে ঘটনাগুলো যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। গ্রামের নাম উজিরপুকুর। গ্রাম মানে পাখিদের কোলাহল, ঝিঝির ডাক আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়িতে হৃদয় ভোলানো রূপ। গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক জনপদ। আমাদের উজিরপুকুরও ঠিক এমনই একটি গ্রাম। তবে কোমল সূর্য রশ্মিতেও হৃদয় জোড়ানো এই রূপটাকে রাতের অন্ধকার গ্রাস করে ফেলে অনায়াসেই। আমি যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আর মায়ের মুখ থেকেই ভূতের গল্প শুনেছি। তারা আমাকে ভূতের ভয় দেখিয়ে কখনো খাইয়ে দিতেন, আবার কখনো ঘুম পাড়িয়ে দিতেন। তবে এই ভূত জিনিসটাকে সামনে থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তখনও হয়ে ওঠেনি। বয়স বাড়ার সাথে সাথে ভূত নামক বস্তুটি নিয়ে আগ্রহটাও বাড়তে থাকে। আগ্রহের মূল কারণ ছিল কেন মানুষ ভয় পায় এই ভূত শব্দটি শুনলে। সবসময় বাচ্চাদের কেন ভূতের ভয় দেখানো হয়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমার জীবনে প্রায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। কারণ আমি যে অপরূপ সৌন্দর্য ঘেরা গ্রামে বাস করি, সেই গ্রামটিতে শুধুমাত্র সাধারণ সহজ সরল মানুষের বসবাস নেই, রয়েছে অদৃশ্য এবং অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব। সত্যি বলতে আমাদের পুরো গ্রামটি একটি ভূতুড়ে গ্রাম। ছোট থাকতে ভূত নামের বস্তুটি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করলেও আজ তাদের মাঝেই আমাদের বসবাস। লোকে বলে মানুষের মাঝেই নাকি জিন এবং ভূতেরা বাস করে। তবে আমাদের গ্রামের কথাটা একদম উল্টো। আজ আমি আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা বাস্তব কিছু ঘটনা তুলে ধরতে চাই। যদি সবগুলো ঘটনা বলতে শুরু করি তাহলে হয়তো 3-4টে এপিসোড শেষ হয়ে যাবে। তাই শুধু নিজের দেখা এবং স্পটে উপস্থিত থেকে সংগ্রহ করা ঘটনাগুলোই শেয়ার করব। আমাদের গ্রামে একটি বিশাল বাঁশঝাড় রয়েছে, যেটাকে আমাদের গ্রামের সবচেয়ে ভৌতিক জায়গা বলে ধরা হয়। বাঁশঝাড়টা এতটাই বড় যে কেউ যদি পায়ে হেঁটে পার হতে চায় তাহলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তাই বাঁশঝাড়ের ঘটনা দিয়ে শুরু করছি। সময়টা 2013 সালের জুন মাসের কোনো এক বুধবার। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি আমার এক দুঃসম্পর্কের ভাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে তিনি তার বন্ধুদের সাথে কোথাও একটা গিয়েছিলেন এবং মাঝরাতে তার বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়ে যায়। অসুস্থতার কারণটা তখনও জানা যায়নি। সকালে বাড়ির সব কাজকর্ম সেরে আমি সেই ভাইকে দেখতে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারি গতকাল রাতে তারা সবাই মিলে আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ে গিয়েছিল। আমার সেই ভাই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তি হওয়ায় তার বন্ধুরা তার সাথে একটি বাজি ধরে। বাজিটা ঠিক এমন ছিল যে তার বন্ধুরা দিনের বেলা বাঁশঝাড়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিছু টাকা লুকিয়ে রেখে আসবে, আর রাত 1টার পরে গিয়ে আমার সেই ভাইকে টাকাগুলো খুঁজে নিয়ে আসতে হবে। বাজিতে জিতে গেলে সব টাকা আমার ভাইয়ের, আর হেরে গেলে ওই টাকার দ্বিগুণ পরিমাণ ফেরত দিতে হবে। শর্ত অনুযায়ী আমার ভাই রাত 1টার পর সেই বাঁশঝাড়ে যায় এবং ঠিক 20 মিনিট পর একটা চিৎকার দেয়। চিৎকার শুনে তার বন্ধুরা বাঁশঝাড়ের ভেতরে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপরেই তারা তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ওই দিন একজন ডাক্তার এবং একজন কবিরাজকে দিয়ে ভাইয়ার চিকিৎসা করানো হলেও তার জ্ঞান ফেরে না। ওই ঘটনার ঠিক
5 দিন পর ভাইয়ার জ্ঞান ফেরে। তবে সেই 5 দিনে গ্রামের বাঁশঝাড়ে অহরহ ঘটনা ঘটেই চলেছিল। ভাইয়ার ঘটনার পরের দিন বিকেলে খবর পাই আমার এক চাচাতো বোন সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাড়ি ফিরতে নিয়ে কিছু একটা দেখে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আর আমার মা আমাদের বাড়িতে গিয়ে যা শুনি তা গা শিউরে ওঠার মতো। আমার সেই বোন বলেন, আমি সকালে আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে দেখে আমি ওই বাঁশঝাড়ের ভেতরের শর্টকাট দিয়ে বাড়ি আসছিলাম। আর ঠিক তখনই দেখলাম আমার থেকে প্রায় 8-10 হাত দূরে একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি এক পা সামনে এগোতেই সে আমার দিকে ঘুরে তাকানোর পর যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। আমি দেখলাম ওটা আমি নিজেই। আমি আমার সামনেই দাঁড়িয়ে আছি। ওই মেয়েটা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস। এটা বলে আমার মতো দেখতে সেই মেয়েটা মুহূর্তের মধ্যে তার রূপ বদলে বিভৎস এক আকার এবং চেহারা ধারণ করে এগিয়ে আসতে থাকে। এরপর আমি আর সহ্য করতে পারিনি, আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। চোখটা বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে শুনতে পেলাম জোহরের আজান দিচ্ছে। সামনে থাকা বিভৎস জিনিসটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর মায়ের কাছে জানতে পারি বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা আমার সেই বান্ধবীর বাড়িতে যান আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাকে না পেয়ে একটা সময় খোঁজাখুঁজি করতে করতে সেই বাঁশঝাড়ের মধ্যে আমাকে খুঁজে পান। বোনের কাছ থেকে এই ঘটনাটি শোনার পর আমার এবং আমার মায়ের মাঝেও একটা ভয় দেখা দিচ্ছিল, কারণ দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে আর বাড়ি ফিরতে হলে আমাদেরও সেই বাঁশঝাড়ের মধ্য দিয়ে যেতে হবে। যাই হোক, সেদিন বাড়ি ফেরার পথে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, তবে বাঁশঝাড়ের পরিবেশটা ছিল বেশ গা ছমছমে। এরপর একে একে ছোটখাটো আরো অনেক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, সেগুলো অন্য একদিন পড়ব। এবার আসি আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ার ঘটনায়। 5 দিন পর ভাইয়ার জ্ঞান ফিরলে আমরা তাকে দেখতে তার বাড়িতে যাই। গিয়ে দেখি ভাইয়া বিছানায় শুয়ে আছেন। কাছে গিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম সবকিছু স্বাভাবিক থাকলেও তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না। হাঁটতে গেলে পায়ে তীব্র ব্যথা অনুভব করছেন। এক পর্যায়ে তাকে মঙ্গলবার রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার চমকে ওঠেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি যা বলেন তা ছিল রোমহর্ষক। তিনি বললেন, সবাই বলে আমি নাকি এই গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। এর পেছনে বিশেষ কারণ রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন বেশ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছিলাম। মাঝে মাঝে দুষ্টুমির কারণে বাড়িতে বকা খেতে হবে ভেবে রাতে কবরস্থানে গিয়ে ঘুমাতাম। এরকমটা আগে অনেকবার করেছি, তবে কিছু অদ্ভুত শব্দ আর কণ্ঠস্বর শোনা ছাড়া কখনো কিছু দেখিনি, আর ভূত প্রেতের ভয়ও কখনো মনে ধরেনি। তাই তখন থেকে আমাকে সবাই সাহসী বলেই জানে। গত সোমবার মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তারা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলে, তুই তো গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, অনেকবার তো কবরস্থানে গিয়ে ঘুমিয়েছিস, চল তোর সাথে আজ একটা বাজি ধরি। তুই যদি তোর সাহসিকতার প্রমাণ দিতে পারিস তাহলে 2000 টাকা পাবি, আর না পারলে 4000 টাকা আমাদের ফেরত দিতে হবে। আমরা কাল সকালে ওই বাঁশঝাড়ের বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রেখে আসবো, একটা নকশা তৈরি করে দিয়ে আসবো। তুই রাতের বেলা একা বাঁশঝাড়ে গিয়ে নকশা দেখে দেখে টাকাগুলো খুঁজে নিয়ে আসবি, তবে শর্ত হলো কোনো টর্চ লাইট বা হ্যারিকেন ব্যবহার করতে পারবি না। যদি তুই শর্ত মতো সব কাজ করতে পারিস তাহলে 2000 টাকা তোর। বল রাজি? আমি তাদের কথা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করতে করতেই রাজি হয়ে যাই। পরের দিন সকালে ওরা সবাই বাঁশঝাড়ে গিয়ে টাকা লুকিয়ে রেখে আসে আর একটা নকশা তৈরি করে দিয়ে আসে। ওই দিন রাতে প্রায় 12টার দিকে আমাকে ডাকতে আসে আর আমিও নকশা নিয়ে বেরিয়ে পড়ি। বাঁশঝাড়ের কাছে পৌঁছানোর পর ওরা যা বলল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই গিয়ে ভেতর থেকে টাকাগুলো খুঁজে নিয়ে আয়। আমিও ওদের কথা শুনে নকশাটা নিয়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ি। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোতে একটু হলেও নকশাটা দেখা যাচ্ছিল। কিছু দূর এগোনোর পর আমি নকশার দিক নির্দেশনা অনুযায়ী দুটো নোট খুঁজে পাই। জায়গাটা অন্ধকার হলেও আমার কাছে বেশ ভালোই লাগছিল। এভাবে আরো কিছু দূর এগিয়ে কয়েকটা নোট সংগ্রহ করার পর হঠাৎ মনে হতে লাগলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই বোধহয় বৃষ্টি শুরু হবে। কথাটা ভাবতে ভাবতে পরবর্তী নোটটা খোঁজার জন্য যেই না সামনের দিকে পা বাড়াবো অমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বিষয়টা দেখে এক প্রকার বোকা বনে গেলাম, কারণ এই তো পূর্ণিমার চাঁদ দেখে বাঁশঝাড়ের ভেতরে ঢুকলাম, তখন তো আকাশে কোনো মেঘ বা বৃষ্টির আভাস ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি কিভাবে বদলে গেল। ঠিক সেই সময়
একটা বিষয় আমার মাথায় এলো। আমি ভাবলাম বাঁশঝাড়ের পাশেই তো একটা পুকুর রয়েছে। আমার বন্ধুরা বোধহয় আমাকে ভয় দেখানোর জন্য দূর থেকে পানি ছেটাচ্ছে। যদিও এমন সম্ভাবনা নেই বললেই চলে, তবে সেই মুহূর্তে অন্য কিছু মাথায় আসেনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই